তোমরা করছো না আমার সাথে সাথে অঙ্কটা? একটা আনগ্রুপ ডাটা থেকে আমরা মিডিয়ান বের করলাম, মিডিয়ান বের করব, আমরা এখান থেকে কোয়ার্টাইলস বের করব, আমরা এখান থেকে এইথ ডিসাইল বের করব, আর 61st পার্সেন্টাইল বের করব। আর সেগুলা কিভাবে বের করবে একটু দেখি। যদি মিডিয়ান, আমি বলছিলাম মিডিয়ান বের করার সময় যদি জোড় সংখ্যক তথ্য হয়, তাহলে আমাদের সূত্র হবে n/2th আইটেম প্লাস n+1 n/2 প্লাস 1তম আইটেম ডিভাইডেড বাই 2। এটা হলো আমাদের, যদি আমাদের জোড় সংখ্যক তথ্য হয় আনগ্রুপ ডাটায়, তাহলে মিডিয়ান বের করার সময় n/2th আইটেম প্লাস n/2 প্লাস 1তম আইটেম ডিভাইডেড বাই 2। এই সূত্রটা ব্যবহার করে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা মিডিয়ানটা বের করি। এবার দেখো, আমাদের এখানে n মানে 10টা তথ্য ছিল, তাহলে আমরা লিখব 10/2, এখানে লিখব 10/2 প্লাস 1তম ডিভাইডেড বাই 2। তাহলে এর পরের লাইনে দেখো, এবার দেখো 10/2 মানে হচ্ছে ফিফথ আইটেম, 10/2 মানে হলো ফিফথ আইটেম প্লাস এখানে 5 এবং 1 যোগ করলে হবে সিক্সথ আইটেম, সিক্সথ আইটেম ডিভাইডেড বাই 2। এখন দেখো ফিফথ আইটেম আর সিক্সথ আইটেম গুলো কি কি আছে, ফিফথ আইটেম আর সিক্সথ আইটেম কি কি আছে চলো দেখি। দেখো আমাদের ফিফথ আইটেমটা হচ্ছে 22, ফিফথ আইটেমটা ছিল 22, আর সিক্সথ আইটেমটা ছিল হচ্ছে 26। ডিভাইডেড বাই 2, তাহলে 22 আর 26 ডিভাইডেড বাই 2 তাহলে কত হয় দেখো তো। 24। তাহলে 24 হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের মিডিয়ানের মানটা হবে 24। তাহলে দেখো আমাদের মিডিয়ানের মান 24 আমরা পেয়ে গেছি। আমরা আনগ্রুপ ডাটা থেকে মিডিয়ান বের করাটা বুঝেছি। জি স্যার। সবাই তুলছো? এবার আমাদেরকে স্যার বের যদি করতে হবে। জি স্যার। জি স্যার। হ্যাঁ তানজিনা কিছু বলছিলা? স্যার স্যার যদি বেজোড় হইলে বেজোড় যেন কোনটা হয়? আচ্ছা, বেজোড় হলে কোনটা শুধু, হবে? বেজোড় হলে শুধু এইটা হয়, n+1 ডিভাইডেড বাই 2। বেজোড় হলে শুধু একটাই হতো, n+1 ডিভাইডেড বাই 2th আইটেম। বেজোড় হলে শুধু এইটুকু হতো, কি ঠিক আছে? বেজোড় জি হলে শুধু স্যার। হতো n+1 ডিভাইড বাই 2th আইটেম, শুধু এতটুকুই হতো। যদি আমাদের এখানে 10টা না থেকে 9টা তথ্য থাকতো, তাহলে আমি লিখতাম 9 প্লাস 1 ডিভাইড বাই 2, তাহলে 9 প্লাস 1 মানে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে তো ফিফথ, তখন ফিফথ আইটেমটাই হতো আমাদের মিডিয়ান, বুঝেছো? জি স্যার। জি স্যার। তাহলে বেজোড় হলে আমাদের ক্যালকুলেশনটা এরকম হতো। আচ্ছা, এবার আমাদেরকে বের করতে হবে কোয়ার্টাইলস, তার মানে ফার্স্ট কোয়ার্টাইল Q1, থার্ড কোয়ার্টাইল Q3, দুটোই করতে হবে। তাহলে চলো এখন আমরা বের করবো ফার্স্ট কোয়ার্টাইল। ফার্স্ট কোয়ার্টাইল যেটাকে আমরা বলবো Q1,
ফার্স্ট কোয়ার্টাইল মানে হচ্ছে Q1। এখন Q1টা কিভাবে বের করছি একটু দেখো। এই Q1টা বের করার জন্য আমরা লিখলাম, Q1 সাইজ সমান সমান n/4 আইটেম। n/4 আইটেম হচ্ছে আমাদের Q1 সাইজ। এবার দেখো Q1 সাইজ বের করার জন্য n/4 আইটেম লিখেছি। এই আমাদের n এর মান কত ছিল? n এর মানটা ছিল 10টা না? জি স্যার। তাহলে 10/4, 10/4 আইটেম। তাহলে দেখো তো 10কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 2.5। 2.5 2.5 আইটেম। এখন 2.5 আইটেম আমরা কেমনে লিখবো? এই জন্য আমাদের পরের কাহিনীটা দেখো। তার মানে এটা হবে হলো সেকেন্ড আইটেম, প্লাস 0.5 ইন্টু থার্ড আইটেম মাইনাস সেকেন্ড আইটেম। এই জিনিসটা খেয়াল করো ভালো করে। যেহেতু 2.5 আইটেম আসছে, তাহলে আমরা সেকেন্ড আইটেমটা নেব এবং 1.5 যেহেতু আসছে এখানে 0.5 ইন্টু সেকেন্ড আইটেমের পরের আইটেম হচ্ছে থার্ড আইটেম, থার্ড আইটেম থেকে সেকেন্ড আইটেমের বিয়োগফল। এইবার দেখো ক্যালকুলেশনটা কিভাবে করছি, একদম উপর থেকে দেখে আসো। আমাদের সেকেন্ড আইটেমটা কত? 12। তাহলে 12 প্লাস 0.5 ইন্টু, এবার দেখো থার্ড আইটেমটা কত? থার্ড আইটেমটা হচ্ছে 14। তাহলে 14 মাইনাস সেকেন্ড আইটেমটা ছিল 12 ইন্টু 0.5। এবার আসো ক্যালকুলেশন করো কত হয়। 12 প্লাস 0.5 ইন্টু 14 থেকে 12 বিয়োগ করলে হবে 2। তাহলে কত হয়? স্যার 1। জি স্যার, 13 আসে। 12 প্লাস 1, তার মানে আমাদের Q1 এর মানটা আসছে 13। এই দেখছো নাকি খেলাটা দেখছো? স্যার যদিও এখানে এখানে তো 13 যদি এখানে 13.5 বলছে না, আমাদের এখানে যে মান দেওয়া আছে তাতে করে আমাদের রেজাল্টটা 13ই আসে। আচ্ছা এখানে 0.5 আসে না 0.7? এখানে দেখো তো, এখানে 10কে 4 দিয়ে ভাগ করলে 2.5ই তো আসে। জি স্যার। স্যার 4 দিয়ে ভাগ করব। না আসলে অনেকে কি করে, Q1 সাইজটাকে অনেকে n+1 দিয়ে করে। তো মানে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে n+1 দিয়ে করে না, ঠিকই আছে। হ্যাঁ, এই জন্যই আমাদের একটু সমস্যা হচ্ছে। n+1 করলে কি এটা 11 হয় না? জি স্যার। মানে অনেকে আনগ্রুপ 3.75। ডাটা বলে এটাকে n+1/4 আইটেম দিয়ে করে, বুঝছো? জি স্যার। হ্যাঁ, গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা n/4 করি, কিন্তু আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা n+1 দিয়ে করি। তাহলে n+1 দিয়ে যদি করি, তাহলে 11কে 4 দিয়ে ভাগ করলে কত হয় এটা দেখো তো। 2.75। তাহলে এটা 2.75 হবে। তাহলে সেকেন্ড আইটেম প্লাস তাহলে এটা 0.75 হবে, তাই না? জি স্যার। তাহলে এটা 0.75 হবে, ঠিক আছে। তাহলে এটা 0.75 হবে। 0.75 ইন্টু 2 তাহলে কত হয়? 1.5 হয়। জি স্যার। তাহলে এটা 13.5 হয়, ঠিক আছে। হ্যাঁ, তাহলে বুঝছি এখানে ওই n+1 দিয়ে রেজাল্টটা দেওয়া হয়েছে 13.5। তাহলে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা Q1 সাইজটাকে আমরা n+1 দিয়ে ধরি কি, ঠিক আছে? হয়েছে? জি স্যার।
এটা গেল আমাদের ফার্স্ট কোয়ার্টাইল। এবার চলো আমরা থার্ড কোয়ার্টাইল বের করব। একই রকম ভাবে করব বলে আমি এটা কপি করছি। এই তোমরা সবাই খাতাপত্র নাও, আমি কপি করলে তো তাড়াতাড়ি হয়ে যাবে আমার, তোমাদের তো আর তা হচ্ছে না। এবার আমরা লিখবো থার্ড কোয়ার্টাইল। থার্ড কোয়ার্টাইলটাকে আমরা বলি Q3। এবার আমরা লিখবো Q3 সাইজ। সব একই রকম হবে, খালি এই n+1 এর আগে একটা 3 ইনটু হবে, তাই না তানজিনা? জি স্যার। এটার আগে থার্ড কোয়ার্টাইলে খালি এখানে একটা 3 ইনটু হবে, তাহলে একই রকমই হবে, শুধু এটার আগে একটা 3 ইনটু হবে। এই তাহলে 3 ইনটু যদি করি তাহলে উপরে 33 গুণ 4 হবে, এই 33 ভাগ 4 হবে। 33 ভাগ 4 হলে কত হয় দেখো তো? 8.25। তাহলে 8.25। যদি 8.25 হয় তাহলে আমরা কি লিখবো? 8th আইটেম, 8th আইটেম বলতো তানজিনা, এরপরে কত লিখবো? 0.25, তারপরে হচ্ছে 0.25 ইনটু, ব্র্যাকেটে ইন্টু 9th আইটেম মাইনাস 8 এই তো আইটেম। শিখে গেছো, 9th আইটেম মাইনাস হচ্ছে 8th আইটেম। এখন এই রাত্রিবেলা জামা করছে কি? তাহলে সবকিছু ঠিক মতো লাগে কিনা দেখাই, দেখে এসো, বলে রেখে এসো। আচ্ছা, ও ঠিক বলছে, তাহলে 9th আইটেম মাইনাস 8th আইটেম। এই তোমরা সবাই বুঝতেছো তো? তাবাসসুম, বুঝতেছো? জি স্যার, বুঝতেছি। তাহলে 8th আইটেমটা কত ছিল দেখি চলো। 8th আইটেমটা, 8th আইটেমটা ছিল 32, তাহলে 8th আইটেমটা ছিল 32, আর এটার সঙ্গে 0.25। 9th আইটেমটা কত ছিল দেখি? 9th আইটেম ছিল 35, তাহলে 35 মাইনাস হচ্ছে 32, তাহলে এখানে হবে 32, স্যার আমার অ্যান্সার আসছে 32.75। আর এখানে 35 থেকে 32 বিয়োগ করলে হবে 3, আর এর আগে আছে 0.25। হ্যাঁ, তাহলে এখানে হবে 32, আর এখানে 3.25 কে দিলে 75 হয় না? জি জি স্যার। স্যার। 0.75, তাহলে তাহলে অ্যান্সারটা আসবে 32.75। 32.75 নাকি? জি স্যার। 32.75 Q3 এর মান, ওই যে 32.75 চলে আসছে না? এরপরে বসছে কি? 8th ডিসাইল। এবার 8th ডিসাইল বের করতে হবে আমাদেরকে। 8th ডিসাইল, চলো এবার আমরা বের করব 8th ডিসাইল। এই ডিসাইলটাকে আমরা বলি D8। এই ডিসাইলকে আমরা বলি D8। এবার আমরা লিখবো D8 সাইজ। D8 সাইজ সবকিছু একই রকমই থাকবে, খালি উপরে যে n+1 লিখেছি এর আগে আমরা লিখবো একটা 8, 8 উপরে n+1, আর নিচে লিখবো এবার 10। ডিসাইল মানে দশমক, ডিসাইল মানে জি দশমক, তাই স্যার। এবার 10 হবে, বুঝছো?
জি স্যার। জি তাহলে বলো তো 8 ইন্টু 11, 8 ইন্টু 11 ডিভাইডেড বাই 10, তাই না? জি স্যার। তাহলে এবার কত আসবে? 8.8। 8.8 আইটেম। আচ্ছা বলতো, এবার তাবাসসুম বলো তো, আমরা এবার 8.8 আইটেমটাকে কিভাবে লিখবো? 8 আইটেম প্লাস 8 আইটেম 0.8 প্লাস ইন্টু 9th আইটেম মাইনাস 8 আইটেম 0.8 ইন্টু এখানে হবে 9th আইটেম মাইনাস 8 আইটেম। মাইনাস 8 আইটেম। হ্যাঁ, আমরা সবাই শিখেছি ব্যাপারটা। তাহলে দেখো তো আমাদের 8 আইটেমটা কত আছে, একটু দেখে আসি। আমাদের 8 আইটেমটা আসছে হলো 32। 8 আইটেমটা আসছে 32 ইন্টু 0.8, আর এখানে আমরা লিখবো 9th আইটেম। 9th আইটেমটা হচ্ছে বোধহয় 35। তাহলে 35 মাইনাস 32, আর 8 আইটেমটা যেন কত ছিল আমাদের? 32 ছিল না? জি স্যার। স্যার 32, আমার তাহলে অ্যান্সার চলে আসছে অ্যান্সারটা কত আসে? 34.4। 34.4। এটা 2.4 হয় না? জি স্যার। তাহলে 34.4। জি স্যার। জি স্যার। তাহলে আমাদের 8 ডিসাইলটা আসছে 34.4। ওই দেখো 34.4। আর এবার আমাদের লাস্ট এটা বের করতে বলছে 64। 61 পার্সেন্টাইল, তাই না? জি স্যার। 61 পার্সেন্টাইলটাকে আমরা P61 বলি। এটাকে আমরা বলি P61। আর P61 সাইজ, P61 সাইজ একই রকমই হবে সূত্র। শুধু এখানে হবে 61 ইন্টু n+1 ডিভাইডেড বাই 100। এবার পার্সেন্টাইল বলে এখানে 100 হবে, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে এবার হবে 61 ইন্টু 11 ডিভাইডেড বাই 100। সুকন্যা, বুঝতে পারতেছ? জি স্যার। এবার দেখো তো উপরের গুণ করে ভাগ করলে কত হয় ফাইনালি? 6.71। 6.71। 6.71। জি স্যার। এবার সুকন্যা বলো তো আমরা কিভাবে লিখবো? 6 item plus 0.71, 6th আইটেম প্লাস 0.71, 7 item minus 6 item, ইয়েস, মাইনাস 7th আইটেম, 7th আইটেম মাইনাস 6th আইটেম। না, এবার মান বসে ফেলো। 6th আইটেমটা আমাদের কত ছিল? 6th আইটেমটা ছিল আমাদের 26। তাহলে 6th আইটেমটা ছিল হচ্ছে আমাদের 26। 26 প্লাস এখানে হবে 0.71 ইন্টু 26-এর পরে কত ছিল? 30।
তাহলে 30 মাইনাস 26, 28.84 আছে স্যার। 26, এখানে 0.71, আর এখানে আসে 4। জি স্যার। তাহলে ফাইনালি কত আসে বললা? 26 এখানে হয়, আর এখানে হয় কত? 26 2.84 তাহলে 2.2.84। 28.84। জি স্যার, জি স্যার। 2.84। তাহলে 28.84। তাহলে 28.84 আমাদের লাস্টের অ্যান্সার। এই যে 28.84, তোমরা দেখছো আমরা অ্যান্সার গুলো সব বের করে ফেলছি। তোমরা বুঝছো না ব্যাপারটা? বলো তো সবাই। জি স্যার। এরকম অঙ্ক কিন্তু তোমরা অনার্স সেকেন্ড ইয়ার স্ট্যাটিস্টিক্স এভাবে করোনি, কিন্তু এগুলোই ঘুরাই ফিরে এই রিসার্চ মেথডের মধ্যে ওনারা দিয়ে দেয়। দেখো আমরা কিন্তু অঙ্কটা ছোট দেখে করলাম, বাট এটা কিন্তু ছোট অঙ্ক না, এটা পার্ট সি স্ট্যান্ডার্ড একটা অঙ্ক, বুঝছো? তো আজকে আমাদের এটার আলোচনা এই পর্যন্তই থাকো। পরের দিন আমি আবার এরপর থেকে করাবো এই চ্যাপ্টারের প্রায় প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা পারবে আমি বলে দিব, তখন তাড়াতাড়ি আগাবো। আজকে এই তিনটাই করা থাক, আমরা ইনভেস্টমেন্টের মধ্যে একটু ঢুকি। তোমরা কি ইনভেস্টমেন্টের অঙ্ক করেছো কেউ ওই পর্যন্ত? আগের দিন যেটা দিছিলাম 1 নাম্বার ইউনিটের সবগুলা করতে পারছো? জি স্যার পারছি। আমার 8 নাম্বারটা একটু জটিল লাগছে তো ওইটা করি না, ওইটা বাদে বাকিগুলো করছি। 8 নাম্বার অঙ্কটা কঠিন লাগছে, বাট ওই 8 নাম্বার অঙ্কটার মতন কোন অঙ্ক কি তুমি খুঁজে পাওনি আমাদের আগের চ্যাপ্টারে এমনি শীটে? স্যার ওখানে লাইবিলিটিস ছিল তো তো ওরকম খুঁজে পাই নাই, বাট অন্যগুলোর মতো আছে। আচ্ছা, তাবাসসুম ছাড়া অন্য কেউ কি 8 নাম্বার অঙ্কটা করেছো? না স্যার, আমি করি নাই। সুকন্যা? না স্যার, আমিও করিনি। তাহলে চলো তো দেখি আমরা একটু 8 নাম্বার অঙ্কটা দেখি। চলো, তাবাসসুমের কাছে যখন একটু কঠিন লাগছে, আমরা একটু অঙ্কটা দেখি করতে পারি কিনা। খেয়াল করো, এখানে বলছে দ্য ফলোইং ফ্যাক্টস অ্যাপ্লাই টু ইউনিভার্স কোম্পানি। শর্ট টার্ম লোনের জন্য আমাদের কস্ট হচ্ছে 0.05, কস্ট অফ লং টার্ম লোনের জন্য কস্ট হচ্ছে আমাদের 0.06, আর কস্ট অফ কমন স্টকের কস্ট হচ্ছে আমাদের 0.10। এই কথাটা বলার পর এখানে আমাদের অনেকগুলো সোর্স দিয়ে দিয়েছে। এখানে আমাদের বুক ভ্যালু দিয়ে দিয়েছে, মার্কেট ভ্যালু দিয়ে দিয়েছে। ওনারা প্রশ্নের মধ্যে বলছে কম্পিউট দ্য ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল অ্যাজিউমিং ইনকাম ট্যাক্স রেট 40%। আচ্ছা, ট্যাক্স রেট 40% বলছে আমাদের। এখন আমরা প্রশ্ন হচ্ছে এখানে যেহেতু দুইটা বুক ভ্যালু দেওয়া আছে, একটা বুক ভ্যালু দেওয়া আছে, একটা মার্কেট ভ্যালু দেওয়া আছে, আমরা দুইটা দিয়েই ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করব। কিন্তু প্রশ্ন হচ্ছে যেহেতু ট্যাক্স রেট দেওয়া আছে। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো আমি আবার বলছি। এবার ঠিক আছে। এখানে আমাদের কস্ট অফ শর্ট টার্ম লোন দেওয়া আছে 5%, কস্ট অফ লং টার্ম লোন দেওয়া আছে 6%, আর কমন স্টকের কস্ট দেওয়া আছে 10%। এই তিনটা কস্ট ওনারা দিয়ে দিয়েছে। এর মধ্যে মনে রেখো, এই কস্ট অফ কমন স্টকের সঙ্গে কখনোই ট্যাক্স সমন্বয় হয় না, কিন্তু বাকি যে দুটো ডেট ক্যাপিটাল আছে, এই যে 5% আর 6%, এদের দুজনের সঙ্গে কিন্তু ট্যাক্স সমন্বয় হয়। ওনারা আমাদের প্রশ্নের মধ্যে বুক ভ্যালু দিয়ে দিয়েছে, মার্কেট ভ্যালু দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে সোর্স অফ ক্যাপিটাল। এটা দিয়ে আমাদেরকে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে বলছে। অ্যাজিউমিং ইনকাম ট্যাক্স রেট হচ্ছে 40%। প্রশ্ন হচ্ছে ওনারা ইনকাম ট্যাক্স রেটটা কেন দিয়েছে? যাতে আমাদের এখানে যে দুটো ডেট ক্যাপিটাল আছে, একটা হচ্ছে 5%, একটা হচ্ছে 6%, এটাকে যাতে আমি আফটার ট্যাক্স কস্ট অফ ডেট ক্যাপিটাল বের করে নিতে পারি। কারণ সবসময় ডেট ক্যাপিটালে যদি ট্যাক্স থাকে,
তাহলে ডেট ক্যাপিটালের সঙ্গে সমন্বয় করে ওটাকে আফটার ট্যাক্স বানায় নিতে হয়। তাহলে এই অঙ্কটার সমাধান করার জন্য চলো আগে আমরা একটা ওয়ার্কিং করে আফটার ট্যাক্স কস্ট অফ ডেট ক্যাপিটাল বের করে নিই। যারা করনি তারা আমার সাথে সাথে করে নাও, যদি মনে করে এটা করতে পারবে না, কারণ তাবাস্সুম বলছে যে ও এটা বাদে বাকি সব অঙ্ক করে ফেলছে, তাহলে এই অঙ্কটা ওর জন্য একটু ঝামেলা না, আমরা করে দেই। আমি আবার একটা 2 নম্বর ইউনিটে আমি আবার চলে যাবো, বাড়ির কাজ দিয়ে দিব। তোমরা যদি পরীক্ষা 10 তারিখ এর মধ্যে যদি অন্তত 10টার মধ্যে তোমরা 5টাও রিভিশন শিট সলভ করতে পারো, দেখবা তোমাদের এই সাবজেক্টটার প্রতি অনেকটা ভয় কেটে গেছে। ক্যালকুলেশন অফ আফটার ট্যাক্স কস্ট অফ ডেট ক্যাপিটাল। আফটার ট্যাক্স কস্ট অফ ডেট ক্যাপিটাল আমরা বের করব, এটা আমাদের ওয়ার্কিং করে নিতে হবে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আচ্ছা, এখানে আমাদের 2 রকমের কস্ট আছে। একটা হচ্ছে শর্ট টার্ম লোন, তাহলে প্রথমে লিখবো কস্ট অফ শর্ট টার্ম লোন। প্রথমে কস্ট অফ শর্ট টার্ম লোনের জন্য আমাদের দেওয়া আছে কি কি আগে দেখে নেই। হিয়ার বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট KB সমান সমান 0.05। বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট কে আমরা KB দ্বারা প্রকাশ করি। ট্যাক্স রেট T সমান সমান ওই যে 40% और 0.40, তাহলে অতএব আফটার ট্যাক্স কস্ট অফ ডেট KB সমান সমান আফটার ট্যাক্স কস্ট অফ ডেট KD সমান সমান KB ইন্টু 1 মাইনাস T। দেখো আমাদের KBটা ছিল 0.05, 1 মাইনাস T ছিল 0.40। তাহলে কত হয়? 0.03। 0.05 ইন্টু 0.60, তাহলে 0.30 হয়, তাই না? 03 হয় স্যার। হ্যাঁ 03, 0.03 or 3%। তাহলে আমরা কস্ট অফ শর্ট টার্ম লোনটা বের করে ফেললাম। চলো একদম এটা আমি এখন কপি করে পেস্ট করব, কারণ আমার আরেকটা যেটা বাকি আছে সেটা ঠিক একই রকম ভাবেই হবে। আমাদের আরেকটা ওয়ার্কিং লাগবে, সেটা হচ্ছে কস্ট অফ লং টার্ম লোন। কস্ট অফ লং টার্ম লোন এটা ছিল 6%। দেখো ওই যে 6%, 0.06, 0.06, ট্যাক্স রেট হচ্ছে 40%। তাহলে কেডিটা হবে KB ইন্টু 1 মাইনাস T, তাহলে 0.06, 0.06 ইন্টু 0.60, তাহলে কত হয়? 0.036 আর 3.6% হয়। করে দেখো। জি স্যার, এটাই আসে। এই দুইটা আমরা বের করে নিলাম।
আর কমন স্টকের জন্য যে কস্ট আছে, এই কমন স্টকের কস্টের জন্য আমাদের কোনো ট্যাক্স সমন্বয় করতে হবে না, তাহলে এই 10%ই আমরা অঙ্কে ইউজ করতে পারি। এবার আমরা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করব, একবার বুক ভ্যালু ওয়েট ব্যবহার করে, একবার মার্কেট ভ্যালু ওয়েট ব্যবহার করে। তাহলে চলো আমরা লিখি ক্যালকুলেশন অফ weighted average cost of capital under book value weight। আমরা বুক ভ্যালু ওয়েট ধরে আমরা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করছি। সোর্স অফ ক্যাপিটাল, অ্যামাউন্ট অফ ক্যাপিটাল, ওয়েট, কস্ট অফ ক্যাপিটাল আর ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এই কয়টা ঘর আমরা টানি। সোর্স অফ ক্যাপিটাল, অ্যামাউন্ট অফ ক্যাপিটাল, ওয়েট, কস্ট অফ ক্যাপিটাল আর ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এই কয়টা ঘরই আমরা টানি। সোর্সেস অফ ক্যাপিটাল, amount of capital, weight, W, এটা হবে cost of capital, এটাকে আমরা C বলি, আর এটা হচ্ছে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যেটাকে আমরা বলি WSCC, আর এটা সমান সমান W ইন্টু C। এইভাবে টেবিলের মাধ্যমে আমরা এই কাজ করছি না, বলতো? জি স্যার। জি স্যার। এইবার আমরা সোর্স অফ ক্যাপিটাল থেকে শুরু করে আমরা একটা একটা করে লিখব। এবার একটা মজার জিনিস দেখো, এখানে ওনারা বলছে কারেন্ট লায়াবিলিটিস বেয়ারিং নো ইন্টারেস্ট। এই যে কারেন্ট লায়াবিলিটি, যে কিনা কোনো ইন্টারেস্ট বেয়ার করে না, এটা আমাদের ক্যাপিটালের মধ্যে আসবেও না। যে কোনো ইন্টারেস্ট বেয়ার করে না, যার কোনো কস্ট নাই, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালের মধ্যে সে জি আসেও না। স্যার। সেই জন্য এই আইটেমটাকে আমরা আমাদের ক্যালকুলেশনে আনবোই না। কি বলছি বুঝেছো? কিন্তু এই যে জি শর্ট স্যার। টার্ম লোন আছে না, বেয়ারিং ইন্টারেস্ট, দেখছো? জি স্যার। এটা আসবে। এটাকে আমরা লিখবো প্রথমে সোর্স অফ ক্যাপিটালে শর্ট টার্ম লোন বেয়ারিং ইন্টারেস্ট, ইন্টারেস্ট বেয়ারিং শর্ট টার্ম লোন যেটা, সেটাকে আমরা নেব। আর এটার পরিমাণ ছিল 5,000, এটা আমরা নিব। দেখো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কখনোই এটার উপর কখনো এটা ক্যাপিটাল হিসেবে ব্যবহারও হয় না, এবং এটার উপর কখনো সুদও অ্যাপ্লিকেশন হয় না। তাই এটাও আমাদের ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালের মধ্যে কোনো কাজে আসবে না। কি ঠিক আছে? জি স্যার। তাহলে লং টার্ম ডেপ্টটা আসবে আর কমন স্টকটা আসবে। তাহলে লং টার্ম ডেপ্টটাও আসবে, কমন স্টকটাও আসবে। এই দুইটাকে আমরা নিব। তাহলে এই দুইটাকে আমরা নিব। তাহলে এই তিনজনকে নিয়ে আমাদের কস্ট অফ ক্যাপিটালের কাজটা হবে। কি ঠিক আছে? বুঝেছো? জি স্যার। এবার দেখো আমাদের শর্ট টার্ম লোনের অ্যামাউন্টটা কত ছিল? 5,000, 20,000 আর 5 লাখ, তাই না? 5,000, 20,000 আর 5 লাখ। তাহলে চলো লিখে ফেলি। 5,000, এরপরেরটা 20,000,
এরপরেরটা 5 লাখ। এবার আমরা যোগ করে দেব, তাহলে টোটালটা হবে 5,25,000। তাহলে টোটালটা হবে 5,25,000। এবার ওয়েটটা কিভাবে বের করতে তোমরা জানো? ওয়েটটা কিভাবে বের করতে হয় জানো না? এবার এই 5,000কে 5,25,000 দিয়ে ভাগ করো। 5,000কে 5,25,000 দিয়ে ভাগ করো। তাবাসসুম, তুমি কি বুঝতে পারতেছো এখন? জি স্যার, ওই যে ওই দুইটা থাকাতে একটু কনফিউজড হয়ে গেছিলাম। এখন বুঝতে পারছো তো? ওগুলো থাকলেই যে নিতে হবে তা না, যেগুলো নেওয়া জি যাবে খালি স্যার। সেগুলো নিবো, বাকিগুলো বাদ। কি ঠিক আছে? জি স্যার। এবার 5,000কে 5,25,000 দিয়ে ভাগ করো। 0.009253,809 925, আমরা 6 লিখতে পারি না? না স্যার, 5 এর পরে 2 আছে। তাহলে 5, স্যার 9523। ও 952, ঠিক আছে? জি স্যার। এবার 20,000কে তুমি 5,25,000 দিয়ে ভাগ করো। 0.038 0.0380, 0380। ঠিক আছে? জি স্যার। স্যার 925 এরকম আছে। এরপরে আবার 92 আছে। জি স্যার, অনেকগুলো 9253, আছে স্যার। তাহলে 952 তাহলে 93 দিয়ে দেই, 5 ঘর পর্যন্ত নিলে হয়। হবে। প্রথমে শুধু 9 পর্যন্ত রাখলেই হয়। কি ঠিক আছে? জি স্যার। এবার 5,00,000কে 5,25,000 দিয়ে ভাগ করো। 0.952380। 95 2380। 238, 8 9 জি 17, স্যার। তাহলে একটা বাড়াতে হবে। তাহলে এটাকে আমরা 3 করে দেই। এবার দেখো তো এই তিনটার যোগফল 1 হয়েছে কিনা। এই তিনটা ওয়েটের যোগফলটা 1 হয়েছে কিনা দেখো তো।